সবুজ পাহাড়ের কোলে উপত্যকা দোলে আনন্দ হিল্লোলে। পাহাড়ের অন্তর্ধ্বনি যেন কোন অভিমানী উচ্চস্বরে শুধু বলে, তোমার ফসলকে ভালোবেসো হে কৃষক, আমায় যত্ন করো। গান খুঁড়ে ফেরে পাহাড়ের খাঁজে খাঁজে বড় বড় ঢোলকের তালে। দুম দুম্বা দুম দুম্বা দুম দুম্বা, হা হা হু হু আবা বাবা। সমবেত পুরুষেরা নেচে চলে দলে দলে, এক পা পিছে এক পা আগে, বাঁশির বল্লম হাতে। উন্নত ফলাকা আকাশের দিকে, বাঁট শব্দ করে ধরিত্রীর বুকে। সোনালি রোদ্দুরে নীল আকাশের নিচে সবুজ পাহাড়ি জনপদ আজ আনন্দ কলরবে মুখরিত। আজ তখু ইমাং, শস্য উৎসব, আজ সূর্য সুন্দর দিন। তুহিঙ্গা আজ নাচতে যায়নি, উঠোনের মাটিতে বসে আছে উৎকণ্ঠায়। নাঙ্গু আজ অসুস্থ। নাঙ্গু তুহিঙ্গার স্ত্রী। তুহিঙ্গা দাঁড়িয়ে ওঠে এক অজানিত বিস্ময় অভিব্যক্তি নিয়ে। চঞ্চল চোখে অস্থির হয়ে পায়চারি করতে থাকে। ব্যাপটিস্ট মিশন থেকে ফাদার এসেছেন। হঠাৎ নাঙ্গুর আর্তচিৎকার, কি করবে তুহিঙ্গা? বোঝার আগেই আর এক নতুন ক্ষীণ চিৎকার, নতুন মানবের সঙ্গীত বেজে উঠল ধরায়। তুহিঙ্গা ছুটে দরজার সামনে গিয়ে উৎকণ্ঠায় উঁকি দিয়ে দেখতে চেষ্টা করে। আগ্রহ ভরে কান পাতে। নতুন সঙ্গীতে চিৎকার করেই চলেছে। সময় বয়ে যায়। ফাদার বাইরে এলেন। তুহিঙ্গার দিকে তাকিয়ে হেসে বললেন, বাবা হয়েছ? তুহিঙ্গা জানতে চায় নাঙ্গু কেমন আছে। ফাদার হেসে বলেন, ও কি এখন আর কাতর চিৎকার করছে? যাও দেখে এসো, নতুন আলো এসেছে তোমার ঘরে। তুহিঙ্গা দ্রুত ঘরে ঢুকে দেখে তার মা এক নতুন জীবন্ত খেলনা নিয়ে ব্যস্ত। নাঙ্গু ক্লান্ত চোখে তুহিঙ্গার দিকে তাকিয়ে আছে। তুহিঙ্গা নাঙ্গুর মাথায় স্নেহ স্পর্শ দিল। নাঙ্গু তুহিঙ্গার হাত ধরল, ক্ষীণ কণ্ঠে বলল, তোমার এখন অনেক কাজ। তুহিঙ্গা অবুঝের মতো তাকিয়ে। নাঙ্গু আবার বলল, যাও বাঁশ বাগানে যাও। তুহিঙ্গা আনন্দে লাফিয়ে উঠল। সদ্যজাত শিশুটি কন্যা। কন্যা মানে মাতা, শস্য শ্যামলা সবুজ ধরিত্রী। নারী সন্তান মানে তুহিঙ্গাদের বিশ্বাস এবং উন্নতির প্রতীক, যে সৃষ্টি করে, প্রতিপালন করে। বাইরে তখন আকাশ বাতাস মুখরিত। দুম দুম্বা দুম দুম্বা দুম দুম্বা, সবুজ পাহাড় কোলে উপত্যকা দোলে আনন্দ হিল্লোলে। সম্বিত ফিরল ফাদারের কথায়, আমি এখন যাই। তোমার মাকে সব বুঝিয়ে গেছি, যত্ন করে সব নিয়ম মানবে। জঙ্গলে কাজ করে এসেই ঘরে ঢুকবে না, স্নান করে পবিত্র পোশাকে মেয়ের কাছে যাবে। একটু মুচকি হেসে বললেন, কদিন নাঙ্গুর বেশি কাছে যাবে না। কিন্তু আজ তো যাওয়া যাবে না। আজ যে তখু ইমং, বিধান আছে। তখু ইমং শুরু হয়ে গেলে কোনো আগন্তুক অতিথি বা সম্প্রদায় বহির্ভূত কোনো ব্যক্তি এ অঞ্চলে এসে থাকে, তাকে দুটো বিধান দেওয়া হবে। হয় সূর্যোদয়ের আগে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর যদি সূর্যোদয়ের পরে থাকে তবে 7 দিনের এ উৎসব শেষ না হওয়া অবধি আতিথ্যতা গ্রহণ করতে হবে। ধর্মগুরু জিঙ্গারে বিধান, সমস্ত পূর্বপুরুষ যারা চলে গেছেন, যারা বেঁচে আছেন, সবাইকে সম্মান জানাও। তখু ইমং বিদায় জানে না। ফাদারকে তো চার্চে যেতেই হবে, অথচ এই মানুষগুলোর বিশ্বাসকে আঘাত করা কি সমীচীন হবে? ফাদার থেকেই গেলেন। নাগাল্যান্ডের ওয়াখারি অঞ্চলে যত জাতি বসবাস করে সবাই ব্যাপটিস্ট। এই লোথা অঞ্চলে সংস্কৃতি অনেক বিচিত্র। নৃত্য এবং পোশাকের জন্য লোথারা প্রসিদ্ধ। তখু ইমং উৎসবে সুন্দর সাজে অপভূরম নামে চাদর মুড়ে মেয়েরা আসে। হাতে গলায় নানান অঙ্গসজ্জা থাকে, আর পুরুষরা লং পেনসু নামে চাদর মুড়ে আসে। তাদেরও হাতে গলায় মাথায় নানান অলঙ্কার থাকে।
সভ্যতার প্রবেশ যতই থাকুক, জনজাতিদের পরম্পরাগত বিশ্বাস এক কঠিন দৃঢ় সংস্কৃতি। ফাদারকে তাই থেকেই যেতে হলো। দূর থেকে দ্রাম দ্রাম শব্দ, সঙ্গে বড় ধাতুর তৈরি তাসার মতো বাদ্যযন্ত্রের শব্দ প্রকৃতির ছন্দে দুলতে দুলতে ক্রমশ এগিয়ে আসছে। মাঝে মাঝে রিরি রিরি শব্দের চিৎকার। তুভিঙ্গা ঘরে ঢুকে মাকে জিজ্ঞেস করে, ঘরে কি রান্না হয়েছে? না, রান্না তো হয়নি। সবাই তো নাঙ্গুকে নিয়ে ব্যস্ত ছিল। এদিকে সঙ্গীতের দলটি এগিয়ে আসছে, জিঙ্গার পাত্র আসছে। আজ প্রতিটি গ্রামবাসীর দরজায় জিঙ্গার পাত্র আসবে। সেই পাত্রে প্রতি ঘর থেকে ভাত এবং কাঁচা তরকারি এক মুঠো করে জমা হবে। জিঙ্গা এক হাতে সেই মিশ্রণ স্পর্শ করবেন। যত সবজি দানে আসবে তার বিনিময়ে সারমেয় বা বরাহ সংগ্রহ করা হবে। ভাত দিয়ে তৈরি হবে দেশি সোড়া। তারপর এই প্রসাদ বিতরণ হবে নারী পুরুষ নির্বিশেষে সবার প্রতি। জিঙ্গার শুভেচ্ছায় আগামী দিনের জন্য বিপদমুক্ত জীবনের অভিপ্রায়ের উৎসব। দ্রাম 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 জিঙ্গার পাত্র এগিয়ে আসছে তুভিঙ্গাদের উঠানে। তুভিঙ্গার মা ঘরের চাল এবং পাশেই ছোট্ট কৃষিভূমি থেকে কিছু ফলমূল নিয়ে এসেছে। আজ রান্না হয়নি এখনো, তাই অন্নদান সম্ভব নয়। দ্রাম দ্রাম শব্দ উঠানে উত্তাল হয়ে ক্রমে ক্রমে দূরে চলে যায়। ফাদারের জন্য একটি ঘরে থাকার ব্যবস্থা হয়েছে। তুভিঙ্গার মা থাকবে নাঙ্গুর সঙ্গে, আর তুভিঙ্গা থাকবে উঠোনে বাঁশের মাচায়। তুভিঙ্গার রাতে ঘুম আসে না। কাল সকালে তাকে ঘুরে বেড়াতে হবে জঙ্গল থেকে জঙ্গলে, পাহাড়ের একোল থেকে ওকলে। খুঁজতে হবে একটি গাঁটহীন বাঁশের টুকরো, এক আঙুলের কর থেকে মোটা অথচ দু কর থেকে সরু হতে হবে। তা দিয়ে তুভিঙ্গাকে পিতা হবার সুবাদে বানাতে হবে একটি ফিফিলি বা ফলিলি, যাকে আমরা বাঁশি বলি। ধর্মগুরু জিঙ্গা সময় বলবেন। সে সময়ে কন্যার পিতা ফু দিয়ে ফিফিলিটি বাজাবেন। সমাজের সবাই তা শুনবে। কন্যার নাম রাখা হবে, এটাই নিয়ম। এভাবেই সব আবেগ নিয়ম মেনে তুভিঙ্গার মেয়ের নাম রাখা হলো সুমঙ্গু। ফুটফুটে ছোট্ট ছোট্ট চোখের কাজল কালো মণিতে প্রথম সূর্যের উত্তাপে সরব ক্রন্দন তখন তুভিঙ্গাদের উঠানে। বাঁশি বাজল, ফিফিলির শব্দে উল্লাসে চিৎকার করে উঠল গ্রামবাসী। এভাবেই শুরু হলো সুমঙ্গুর ক্রমে ক্রমে বেড়ে ওঠা। সুমঙ্গুর প্রতি জন্মদিনে সূর্যোদয়ের পূর্বে তুভিঙ্গাকে বাজাতে হবে এই ফিফিলি। এই ফিফিলি জমা থাকবে নাঙ্গুর কাছে, মাতার কাছে। কন্যা যখন প্রথম নারী হবে তখনই কন্যার হাতে সমর্পিত হবে এই ফিফিলি। কন্যা তখন এই ফিফিলি যত্ন করে রাখবে। তারপর কোনো জন্মদিন বা কোনো দিনই পিতা এই ফিফিলি বাজাবে না। বসন্ত পূর্ণিমার কোনো এক রাতে এ ফিফিলি বাজবে পাহাড়ের কোনো এক চূড়ায়। কন্যা কোনো যুবককে ভালোবেসে এই ফিফিলি উপহার দেবে। সেই যুবক তখন কোনো পাহাড়ের চূড়ায় বসন্ত পূর্ণিমাতে এ ফিফিলি বাজাবে। তখন পিতা সেই পাহাড়ের চূড়া থেকে সেই যুবককে ধরে আনবে। এরকম অনেক পিতাই অনেক যুবককে ফিফিলি সহ ধরে আনবে। তারপর নানান বিধানে নানান অনুষ্ঠানে হবে গণবিবাহ। তারায় তারায় স্বপ্ন ঘেরা ফুলপরীদের মতো তুই যে আমার আদরমণি, খেলছিস অবিরত। নাঙ্গু গান গেয়ে গেয়ে কাজ করে। সুমঙ্গর বেড়ে ওঠা প্রতিটি অনুভব আবিষ্কার করে। তখন সুমঙ্গু খেলছিল পাহাড় ঘেরা সমতলে একটা ছোট্ট জলাধারের পাশে। হলুদ গাছের পাতার মতো লম্বা লম্বা ঘন সবুজ পাতা জঙ্গল থেকে এনে জলে পরিষ্কার করে গুছিয়ে রাখছিল পাশে। এই পাতা লোথাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। বিভিন্ন খাবার এই পাতা মুড়িয়েই রান্না হয়। এই পাতার এক আকর্ষণীয় গন্ধ আছে। এই পাতায় শিশুরা খেলে, চাদরের মতো বুনে শরীরে পেঁচিয়ে নাচে। সুমঙ্গু পাতাগুলো তুলে এনেছিল নাঙ্গুর জন্যে। এমন সময় পাশের উঁচু পাহাড়ি বাড়িটার ছেলে অনঙ্গা চুপি চুপি সুমঙ্গুর পাতাগুলো পেছন থেকে সরিয়ে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। হঠাৎ সুমঙ্গু পেছনে তাকিয়ে পাতাগুলোকে না দেখতে পেয়ে বুঝে যায় এ অনঙ্গার কাজ।
অনঙ্গা সুমঙ্গু থেকে একটু বড়। অনঙ্গা সুমঙ্গুকে এত বিরক্ত করে যে সুমঙ্গু তাকে একদম পছন্দ করে না। অনঙ্গার নামে অনেক নালিশ নাঙ্গুর কাছে করেছে, নাঙ্গু কানে তোলেনি। এমনকি বাবা তুভিঙ্গাকেও বলেছে, কিন্তু তুভিঙ্গাও অনঙ্গা ছোট ছেলে, দুষ্টুমি তো একটু করবেই, এসব বলে অনঙ্গাকে কোনো দিন বকে না। সেবার অনঙ্গা আর সুমঙ্গু খেলছিল। ওদের খেলা মানেই শুরুটা হাসি, ছোটাছুটি, আর শেষটা মারামারি। একটা আমলকি গাছে উঠে দুজনেই বিভিন্ন ডালে আমলকি পাড়ছিল। আমলকির ডাল খুব ভঙ্গুর হয়। অনঙ্গা চিৎকার করে সুমঙ্গুকে বলছিল, আর সামনে যেও না, ডালটা ভেঙে যাবে। বলতে না বলতেই ডালটা ভেঙে মাটিতে নিচে ঝোপঝাড়ের উপর পড়াতে বিশেষ ব্যথা না পেলেও হাত পা ছড়ে গেছে, পাটাও একটু ব্যথা হয়েছে, হাঁটতে কষ্ট হচ্ছে। এর মধ্যেই অনঙ্গা গাছ থেকে দ্রুত নেমে সুমঙ্গুকে সাহায্য করতে চেষ্টা করছে। সুমঙ্গু অনঙ্গাকে কাছে পেয়েই আঁচড়ে দিয়ে চিৎকার করছে। অনঙ্গা পেছন থেকে না ডাকলে এভাবে পাহড়কে ডাল ভেঙে নিচে পড়তো না। অনঙ্গা সুমঙ্গুকে কাঁধে নিয়ে আস্তে আস্তে জঙ্গলের রাস্তার উপর এনে নামিয়ে দেয়। তারপর হাত ধরে আস্তে আস্তে বাড়িতে নাঙ্গুর কাছে নিয়ে আসে। সুমঙ্গু অনঙ্গার নামে নালিশ করে কাঁদতে থাকে। অনঙ্গার মা অনঙ্গাকে বেশ উত্তম মধ্যম দেয়। সুমঙ্গুর ব্যথাটা অনেকটাই লাঘব হয়। বিকেলে সুমঙ্গু ভালোবাসার এমন সব ফুল এবং ফল জঙ্গল থেকে তুলে আনে যা অনঙ্গা খুব ভালোবাসে। সুমঙ্গুর প্রতি একটু করুণা হয়। দুষ্টুমি করে মিথ্যে কথা বলে অনঙ্গাকে উত্তম মধ্যম খাওয়ানোর জন্য একটু কষ্ট অনুভব হয় বইকি। তাই অনঙ্গার দেওয়া ফুল হাতে নিয়ে মাথায় গুঁজে, যেন অনঙ্গাকে উদ্ধার করল। এরকম হাজার ঘটনা নিত্য নৈমিত্তিক চলে আসে। আজও তার ব্যতিক্রম নেই। অনঙ্গার দুষ্টুমি বুঝে সুমঙ্গু চতুর্দিকে তাকিয়ে খুঁজতে খুঁজতে পেয়ে যায় অনঙ্গাকে, এবং সেই একতরফা আঁচড়ে দেওয়া, ঘুষি মারা আর কোলাহল। এভাবেই দিন চলতে থাকে। ছোট থেকে কৈশোরে চলে আসে সময়। পাহাড়ের খাঁজে খাঁজে উঁচু উঁচু মাটির ঢিবি, যাকে আমরা টিলা বলে থাকি। অল্প অল্প দূরত্বে এক একটা টিলা, এক একটি পরিবারের বাসস্থান। মূলত বাঁশ বেতের বাড়িঘর আসবাব। বিষাক্ত সরীসৃপ এবং কীটপতঙ্গের হাত থেকে রেহাই পেতে বাড়িগুলোর উঠোন এবং পার্শ্ববর্তী স্থান খুব পরিষ্কার থাকে। আলো জ্বালানোর জন্য কাঠের ঝুলন্ত চুলা প্রায় প্রত্যেক বাড়িতেই আছে। আধুনিক কেরোসিন বা দাহ্য তেল তখন ব্যবহৃত হতো না। রাতে উঠোনে বসে তুভিঙ্গা তার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে দেশি সুরা নিয়ে ব্যস্ত থাকে। নাঙ্গু মাঝে মাঝে সেখানে অংশগ্রহণ করে। এখানকার জীবনযাত্রায় সকাল হয় সূর্য ওঠার আগে জিঙ্গার প্রার্থনায়। সারাদিন কঠোর শ্রম। সমতল ভূমি থেকে পাহাড়ের ফসল ফলানো সাধারণ নয়। আছে জলাধারের সমস্যা। অনেক চড়াই উতরাই পেরিয়ে নারীরা জল সংগ্রহ করে বাড়ির কাজে। পাহাড়ি ক্ষেতে জল সরবরাহ করা পুরুষের কাজ। ফসল বুনন এবং ফসল ঘরে তোলার সময় নারী পুরুষ নির্বিশেষে সঙ্গীতময় কর্মযজ্ঞে অংশ নেয় সবাই। মাঝখানে ফসলের প্রতিপালন শুধুই পুরুষদের। তাই সন্ধে হতেই নেমে আসে অঞ্চলে গভীর রাতের স্তব্ধতা। শিশু কিশোর কিশোরীরাও সারাদিন জঙ্গল পাহাড়ের আরোহণ অবরোহণের দুরন্ত জীবনে ক্লান্ত গভীর নিদ্রায় ঢলে পড়ে সন্ধেবেলায়। রাতের স্তব্ধতা মাঝে মাঝে খান খান হয়ে যায় গভীর জঙ্গলের একশিং গন্ডারের চিৎকারে, অথবা চাঁদ উজ্জ্বল হলে পাখিরা যখন সকাল হয়েছে ভেবে কলরোল তোলে তখন। এভাবেই চলে যায় দিন। একবার পাশের টিলার এক প্রতিবেশী বাড়িতে একটি ছেলে বেড়াতে এলো। নাম তার কাঞ্চা। কৈশোর এবং যৌবনের সংযোগ সময়ে কাছ থেকে দূরের সম্পর্কে আকর্ষণ থাকে মাত্রাতিরিক্ত। অচেনা অজেনা সম্পর্ক তখন মায়াময় গভীর আবেগে হঠাৎ আত্মসমর্পণে উদ্বেলিত করে। সুমঙ্গুরও তাই হল। প্রায় সমবয়সী হওয়ায় খেলার সঙ্গী সেদিন কাঞ্চা। সুমঙ্গু আর অনঙ্গার সঙ্গে এক নতুন খেলার প্রস্তাব দিল কাঞ্চা। লোথা অঞ্চলে পাখিদের আত্মহত্যার কোনো বিষয় এরা জানে না, আর পাখি শিকার এখানে নিষিদ্ধ। জিঙ্গার নির্দেশ আছে, উড়ন্ত পাখি সব অনুধাবন করে।
সে ভগবান শেষার কাছে সবার পাপের সংবাদ বহন করে নিয়ে যাবে। অথচ কাঞ্চা ভিন্ন অঞ্চলের। লোথাদের জীবনযাত্রা যে পাহাড়ের সামুদ্রিক উচ্চতার, তার থেকে হাজারো ফুট উচ্চে সিমিদের বাস। সেখানে বড় ঠোঁট পাখি হর্নবিল আত্মহত্যা করে প্রচণ্ড শীতলতায়। এ মৃত্যু দেখতে পৃথিবীর মানুষেরা আসে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উৎসব হর্নবিল ফেস্টিভ্যাল। অতএব খেলাটাও তো একটু নিষ্ঠুর। বাঁশ বেত সংযোজনে বানানো তীর ধনুক আর লক্ষ্য উড়ন্ত পাখি। পাখিদের মৃত্যু কাঞ্চাকে কখনো বিচলিত করে না। হাজারো পাখির আত্মহত্যা যে দেশে উৎসব, যেখানে পৃথিবীর নানান মানুষ এই আত্মহত্যা উৎসব দেখতে আসে, মৃত পাখির দেহ যেখানে খাবারের পাতে অহংকার, সেখানে পাখির মৃত্যু কাঞ্চাকে কখনো আবেগিত করে না। হাজারো মৃত্যু যারা দেখেছে তারা একটি মৃত্যুতে আবেগিত হয় না। সৌম্যকান্ত কাঞ্চার এ উড়ন্ত পাখিবধ খেলা সুমঙ্গুকে এক আনন্দ দিচ্ছে। অনঙ্গার খেলাটা ভালো লাগেনি। পাখির ছোট্ট সাজানো খড়কুটো ঘর বা গাছের কোটরে পাখির ডিম দেখতে তার ভালো লাগে। কখনো গাছের কোটরে শিশু পাখিদের খাবার দিয়ে যায়। পাখি মাতার থেকেও সে বোকা, যার জন্য শিশুগুলো সে খাবার প্রত্যাখ্যান করে। তবুও পাখিদের সে ভালোবাসে। সুমঙ্গু মেতেছে কাঞ্চার খেলায়, হয়তো অনঙ্গার একঘেয়েমি জন্মস্থানের সংস্কার দৃঢ়তায়, নাকি নতুন কৈশোর থেকে যৌবনের উন্মোদনায়। সব সংস্কার আত্মীয় অবহেলিত হয়ে যায়। বোঝা আর দায় অনঙ্গারই যেন। খেলা চলল কাঞ্চা আর সুমঙ্গুর। পাখি বিদ্ধ হল, ধরাতে আশ্রয় নিল। সুমঙ্গু হাততালি দিল আর কাঞ্চা সৌম্য হল। তারপর চলে গেছে অনেক সময়। চলে গেছে কাঞ্চা নিজ ঘুমে। পড়ে আছে অনঙ্গা সুমঙ্গুর সাথী হয়ে। নাঙ্গু একদিন অনঙ্গাকে ডেকে বলল একটু সাহায্য করতে। ঘরের উঁচু তাক বস্তু রাখার কোনায় অনঙ্গা দেখল একটা বাঁশি। হাতে নিতেই নাঙ্গু বলল ওটা নামিয়ে হাতে দিতে। ওটা সুমঙ্গুর জীবন সাথীর, সুমঙ্গুর জন্যে যত্নে রেখেছে। অনঙ্গা সারমেয়র মাথা খেতে ভালোবাসত। সেদিন তুভিঙ্গা তাই এনেছিল। কাজের শেষে অনঙ্গা আনন্দে মধ্যরাত সেরে বাড়ি চলে গেল। সুমঙ্গু তখন বনে বাঁধারে ছুটেই চলেছে। কাঞ্চার এক অজানিত স্পর্শ তাকে মাতাল করে দিয়েছে। নাঙ্গুর চোখে তাড়ায়নি। অনঙ্গা এখন সুমঙ্গুর খুব ভালো বন্ধু। এখন সুমঙ্গু অনঙ্গার সঙ্গে অনেক অনেক সুমধুর। সুমঙ্গু অনঙ্গাকে কাঞ্চার প্রতিটি মুহূর্তের কল্পনা ব্যক্ত করেছে। আর অনঙ্গা শুধু শোনে আর ভাবে কাঞ্চার সঙ্গে সুমঙ্গু মানাবে ভালো। এভাবেই সূর্য সবুজ হলুদ বনানীতে চলছিল মায়ার খেলা। দিন চলে যায়। সময় এলো প্রথম সুমঙ্গুর প্রাপ্ত হবার পালা। ভয় পেয়ে নাঙ্গুর কাছে ব্যক্ত করল তার প্রাকৃতিক পরিপক্কতা। তুভিঙ্গা তখনও আসেনি। নাঙ্গু সেদিন একা একা খুব কেঁদেছিল। প্রতিটি মা বোধ হয় কন্যা সন্তানের এ দিনটাতে কাঁদে। তারপর তুভিঙ্গা এলো। এবার সেই ফিফিলে নামের বাঁশের বাঁশি কন্যার হাতে তুলে দেওয়ার পালা। সমাজের বিধানে চলল উৎসব, অথচ সঠিক সময়ে দেখা গেল ফিফিলিটা নেই। এক চরম বিপর্যয়। নাঙ্গুর কাছেই তার থাকার বিষয়, অথচ বাঁশিটা নেই। বিচার সভা বসল। জিঙ্গার বিধান, এ বাঁশির উচ্চস্বরের শব্দ প্রকৃতিতে প্রতিফলিত না হলে সুমঙ্গু চিরকুমারী থাকবে। নাঙ্গু বুঝে গেছে এ অনঙ্গার কাজ। কেননা সুমঙ্গু অনঙ্গাকে পছন্দ করে না, আর অনঙ্গা নিজের থেকেও বেশি ভালোবাসে সুমঙ্গুকে, অথচ প্রমাণহীন। এবার চলল বাঁশরি খোঁজার পালা। আশেপাশে প্রতিবেশী, নারী থেকে নারী, পরনিন্দা, পরচর্চা আর সামনাসামনি তাবেদারি। চিরন্তন নারী প্রকৃতিতে চলল দুর্বলকে অপমান করার কৌশল। অনঙ্গা তখন যৌবনে, অতএব পুরুষ।
অনঙ্গার মাতা সমাজরহিত হয়ে গেল। অনেক অত্যাচারেও অনঙ্গা বাঁশি চুরির অভিযোগ অস্বীকার করল। কিছুদিন পর, সেদিন বাসন্তী পূর্ণিমা, পাহাড়ের চূড়ায় তখন ফিফিলি বা বাঁশের বাঁশির উত্তাল কলরোল। নাঙ্গু শুনতে পেল সুমঙ্গুর বাঁশির শব্দ। তুভিঙ্গা নীরব, সুরাপানে মত্ত উঠোনে। নাঙ্গু উদ্বেলিত ভাবে তুভিঙ্গাকে বলল, শুনছ শুনছ তোমার সুমঙ্গুর শব্দ? তুভিঙ্গা স্থির নীরব। নাঙ্গু তখন উদ্ভ্রান্ত, কে এই প্রেমিক? ধরে আনা হল, এ যে অনঙ্গা। সুমঙ্গ অস্বীকার করল, এ বাঁশি সে অনঙ্গাকে দেয়নি। অথচ এ বাঁশি বেজেছে, অতএব সুমঙ্গ আজ থেকে অনঙ্গার। না, তা তো হবে না। জিঙ্গার বিধান, কন্যা বাঁশি ভালোবেসে নিবেদন করবে। এ তো চুরি করা, বাজালেই তো হবে না। তাই এ সম্পর্ক অসম্ভব। নারীদের কলরব বেশি, উপজাতি বা সভ্যতার নারী অগ্রাধিকার। অতএব বিচার সভা প্রস্তুত। জিঙ্গার দরবারে বিচার বসল। প্রথম শাস্তি নাঙ্গুর, সে বাঁশিটি রক্ষা করতে পারেনি। দ্বিতীয় শাস্তি অনঙ্গার, সে বাঁশি চুরি করেছে। বিধান হল, অনঙ্গার পিতামাতার সেবা করবে নাঙ্গু এক পক্ষ, আর বাঁশি চুরির দায়ে সমাজের যে কোনো বাড়িতে যে কোনো কাজে সাহায্য করবে অনঙ্গা 3 বছর। আর বাঁশি তুলে দেয়া হলো সুমঙ্গুর হাতে। সে যাকে ভালোবেসে তা তুলে দেবে, সেই তার হবে। অনঙ্গা তখন প্রতিদিন সকাল সন্ধ্যা শুধু খেটেই যায়। মুখ বুজে সহ্য করে সব কষ্ট। মাঝে মাঝে তুভিঙ্গা এসে ওকে সাহায্য করে, ওর কাজে সাহায্য করে। রাতে অনঙ্গাদের বাড়িতে গিয়ে বারবার বলে, ছেলেটা বড় কষ্ট করছে। অনঙ্গার মা তুভিঙ্গাকে বাড়ি থেকে বের করে দেয়। মাতা ছেলের কষ্ট সইবে কি? সেদিন নাঙ্গু অনঙ্গাকে খুব কষ্ট দিচ্ছিল। এ কাজ ও কাজ। সে পাহাড়ের নিচ থেকে বড় বড় কাঠের গোছা কাঁধে বারবার বহন করে নিতে হচ্ছিল। সুমঙ্গুর মনে একটু কষ্ট হল। নিরাপদ জঙ্গলে সুমঙ্গু অনঙ্গাকে বলল, কেন বাঁশিটা চুরি করলে? অনঙ্গা মৃদু হেসে বলল, তোমার বাবার জন্যে। সুমঙ্গু বুঝতে পারল না। এভাবেই চলে যাচ্ছে দিন। অনঙ্গা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। উৎকণ্ঠায় সুমঙ্গু যখন নাঙ্গুর কাছে, তখন তুভিঙ্গা একটু উন্মত্ত, হয়তো সুরার প্রভাব। সুমঙ্গু হঠাৎ নাঙ্গুকে বলল, অনঙ্গা মরে যাবে না তো? তুভিঙ্গা রুক্ষ হয়ে নাঙ্গুকে আক্রমণ করল। মা হয়ে মেয়ের বাঁশি রাখতে পারোনি সযত্নে, চিনতে পারোনি পৃথিবীর আপন। এবার আর পরীক্ষা নয়, এবার শাস্তির পালা। চরম শাস্তি আমাকেই দিতে হবে। সুমঙ্গু কাতর হয়ে তুভিঙ্গাকে বলল, বাবা, অনঙ্গা বাঁচবে তো? তুভিঙ্গা বলল, আমি জানি না। সুমঙ্গু তখন সজল চোখে ডুকরে ডুকরে কেঁদে বলল, এ বাঁশিটা ওকে দিয়ে দাও, আমি বুঝিনি। তুভিঙ্গা তখন অনঙ্গার মাথায় হাত দিয়ে কাতর। অনঙ্গার পায়ের কাছে সুমঙ্গুর হাত, আর বাঁশিটা। নাঙ্গু নিশ্চল। তুভিঙ্গা তখন অনঙ্গাকে জড়িয়ে কাঁদছে, বাবা, বাঁশিটা আমি তোমাকে চুরি করে দিয়েছিলাম। আমার বিশ্বাস যে আমার কন্যাকে তুমি আমার মতোই রাখবে। বড় দুর্বল আমি মেয়ের কাছে। পাছে প্রকাশ পেলে মেয়ে আমার পিতৃত্বের বোঝা সারা জীবন মানবে। তাই তোমার এত কষ্ট সমাজকে সত্য বলিনি। আজ সেই সুমঙ্গুর বাঁশি তোমার পায়ে, বাজাও, প্রাণ ভরে বাজাও। কিন্তু এ বাঁশি তো বসন্ত পূর্ণিমা ছাড়া বাজানো যাবে না। জিঙ্গার বিধান যে। অসুস্থ অনঙ্গা ক্রমে ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাঁশি আর বাজেনি।
সুমঙ্গ বাঁশি তো দিয়ে ফেলেছে, কাঞ্চারা আর আসেনি। পিতার বক্ষে কন্যা আজও চিরন্তন, নারীর আস্ফালন স্বপ্নেই সমাপন। এটা আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতে যে বাঁশের বাঁশি বাজানো হয়, সে বাঁশির সৃষ্টির ইতিহাস সমস্ত পৃথিবীতে যা পাওয়া যায়, এটা নাগাল্যান্ডেরই সেরকম একটা কথিত রূপক, একটা থিসিসের সাজানো একটা গল্প আমি লিখলাম। আশা করি সবার ভালো লাগবে।